সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংকট কাটেনি। সংকটের মাত্রা বাড়ছে জননিরাপত্তা ও মব সন্ত্রাস ঘিরে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও নানা আশঙ্কা রাজনৈতিক মহলে। যদিও নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের পাশাপাশি মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনা সদর। পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছে সরকারও। এদিকে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী নানা বক্তব্য ও অবস্থান নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন অবস্থা চলতে থাকলে দেশে অরাজকতার শঙ্কাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বলেছেন, গভীর সংকটে রয়েছে বাংলাদেশ। এর মাঝেই আগামীকাল ডাকসু, একদিন পরই জাকসু নির্বাচন। এ নিয়ে উচ্ছ্বাস থাকলেও উদ্বেগও কম নেই। প্রাসঙ্গিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় অরাজকতার শঙ্কা। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, এবং এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনে ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। সুষ্ঠু ভোটে গণতন্ত্রের পথ সুগম হওয়ার আশা। মব করে মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই। আইনি লড়াই ও নানা শঙ্কা পেরিয়ে মঙ্গলবার ডাকসু নির্বাচন। ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রস্তুত কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ, বিজিবি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট। নিষ্পত্তি ছাড়া মার্জারের পথে যেতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। মত আইনজীবীর। একীভূত হতে আপত্তি এসআইবিএল এর। মোশাররফ ভাই, কেমন আছেন? আপনাকে দিয়ে শুরু করি। আমাদের সময় যেহেতু আজকে কিছুটা কম, তিনজন আমরা কথা বলবো। আমরা প্রসঙ্গের মধ্যে থাকলে আমাদের কথা বলতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে, আজকে আপনাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনে, এবং সেখানে তিনি অনেকগুলো কথার মাঝে একটা কথা বলেছেন যে জনগণের কথা না শুনলে, অর্থাৎ জুলাই সনদ নিয়ে কিংবা আপনার যে কোনো বিষয় নিয়ে সরকার যদি জনগণের কথা না শুনে, তাহলে দেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর নেতাদের পারস্পর বিরোধী বক্তব্য এবং আগ্রাসী যে বক্তব্য, সেটির বিরুদ্ধে তিনি সতর্কবার্তা উচ্চারণ করেছেন এবং বলেছেন এর মাধ্যমে আসলে ফ্যাসিবাদ আবার পুনঃপ্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক নেতারা কি আসলেই তারেক রহমানের এই বক্তব্যের মর্ম বুঝতে পারেন? আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে দীর্ঘ 15টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এটা ছিল কিন্তু এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, এই নেতাদের বক্তব্য। সুতরাং এরা যদি আগামী দিনে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা পালন না করতে পারে, তাহলে এই ব্যর্থতার দায়িত্ব এই রাজনীতিবিদদেরকে নিতেই হবে। তারেক রহমান কিন্তু সেই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের ন্যারেটিভ দাঁড় করা। আজকেও আপনি পত্রিকায় দেখবেন যে গতকালকে নয়াদিল্লিতে একটি সেমিনার হয়েছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র পরিণত করার যা আয়োজন সবকিছু সম্পন্ন করা হচ্ছে। তো এই জায়গা থেকে উত্তরণের মূল দায়িত্ব রাখার, চ্যালেঞ্জ রাখা রাজনীতিবিদদেরকে। সেই রাজনীতিবিদরা আমরা দেখি নিজেদের ক্ষমতার মোহে এখন নানা ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু যদি তারা কি একবার চিন্তা করে, যদি এই জুলাই অভ্যুত্থানের যারা সক্রিয় রাজনীতির মাঠে ছিল তারা যদি ব্যর্থ হয়, তাদের পরিণতিটা কি হবে? কারণ এখনো আওয়ামী লীগ বাংলাদেশে এখনো একটা জনভিত্তি তাদের আছে, তাদের হাতে প্রচুর অর্থ আছে, প্রতিবেশী একটা দেশের প্রত্যক্ষ সমর্থন আছে। তারপর আপনি দেখবেন এর মধ্যে আমরা দেখলাম যে অর্থনৈতিক আওয়ামী লীগের লুটপাটের তো একটা অর্থনীতি তাদের আছে। তারপর আবার এসালাম গ্রুপ দেখলাম 2,500 কোটি টাকা আবার নতুন ফান্ড দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন স্টক হোল্ডার যারা আছে, যারা একটা অস্থিতিশীল অবস্থা পরিবেশ তৈরি করতে চায়, তাদের কিন্তু এইসব ঘটনায় আরও উৎসাহিত হবে। সুতরাং তারেক রহমান যথার্থই বলেছেন, রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয়, আগামী দিন একটি চরম মূল্য আমাদের কিন্তু দিতে হবে। এবং গণতন্ত্রের যাত্রা ব্যাহত করার কথা তারেক রহমানও বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন। কেউ কেউ গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে চায়। আপনি একজন বিএনপির
অনেক দিন কাজ করা নেতা এবং বর্ষিয়ার নেতা, শীর্ষ নেতা বলা যায়, বর্ষিয়ার নেতা না আসলে। তো আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই গণতন্ত্র যাত্রাটা কারা ব্যাহত করতে চাচ্ছে? এটা ব্যাহত করতে চাচ্ছে। ধরেন আজকে আমাদের আগে মৌলিক অবস্থাটা কি ছিল, আপনি যদি দেখেন টোটাল আন্দোলনের মূল স্পিরিটটা দেখেন, যে বাংলাদেশটাকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের একটা ভোটের সংস্কৃতি ফিরিয়ে নেওয়া দরকার। আমাদের মানবাধিকার লুণ্ঠিত করেছে, মানবাধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমার কথা বলার স্বাধীনতা নাই, এটা গুমের ভয়ের সংস্কৃতি বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, ওনার কি পিআর চেয়েছিল আন্দোলনের আগে? চাইনি। এখন আন্দোলনের পিআর নামক একটা বস্তু এনে আমরা জনমতে একটা আলাদা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন। আপনি এখানে এনসিবির একজন নেতা আছে, হঠাৎ করে আপনি গণ পরিষদের একটা দাবি নিয়ে জনগণকে একটা বিভ্রান্ত করতে চাচ্ছেন। সুতরাং এই যে জুলাই আন্দোলনের যে সংঘবদ্ধ রাজনৈতিক শক্তিগুলো, এদের মধ্যে বিভাজনই আগামী দিনে একটি চরম বিপর্যয় ডেকে আনতে পারে, যার জন্য আমাদের আমরা একই দিনে কিন্তু আমরা পরিপূর্ণ আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আমরা আজকে গণতন্ত্রের পথে যাই, মানবাধিকার পথে যাই, প্রশাসনকে দলীয় মুক্ত করি, ধীরে ধীরে আমরা অন্যান্য স্টেপগুলি আমরা অতিক্রম করি। কিন্তু একই দিনে যদি আপনি রাতারাতি সকল সাফল্য অর্জন করতে চান, এটা তো হবে না। আপনি যখন একটা বিল্ডিং তৈরি করবেন, প্রথম তো ফাউন্ডেশন দেবেন, একতলা করবেন, দোতলা করবেন, তারপর তো পাঁচতলা গিয়ে আপনি উঠবেন। কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দল রাতারাতি ফাউন্ডেশন না দিয়ে উপরে উঠতে চায়, তাহলে তো ভেঙে এটা পরে দিয়ে সবাই মরার মতো একটা অবস্থা হয়ে যাবে। আজকে দেশটাকে কিন্তু আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ মোশাররফ ভাই আপনাকে। রাশিদ ভাই, আপনার কাছে আসি। আপনাদের সাথে অনেকদিন ধরে জাতীয় পার্টির এক ধরনের বাদানুবাদ চলছে এবং এটা নিয়ে আপনি বিভিন্ন সময় কথাও বলেছেন। আপনারা এই সর্বশেষ যেই সংঘাতের ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ থেকে শুরু নানা বিষয় নিয়ে আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন। আমি আরেকবার একটু বলতে চাই, যেখানে জাতীয় পার্টির মহাসচিব তিনি বারবার বলার চেষ্টা করছেন বিএনপির দায়িত্ব হচ্ছে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখা গণতন্ত্রের স্বার্থে, সেখানে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করেছেন এবং তাদের সাথে আপনাদের বারবার সংঘাত হচ্ছে এবং তার প্রেক্ষিতে আপনাদের সভাপতি তিনি আহত হয়ে এখন হাসপাতালেও আছেন। তো এই যে রাজনৈতিক সংঘাত কিংবা অরাজকতার শঙ্কা, এটি কি আসলে এই বিষয়গুলোর মাধ্যমে আরো উস্কানো হচ্ছে কিনা? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, ফ্যাসিবাদের দশর শামীম হায়দার পাটোয়ারি, তারা তো একসময় আওয়ামী লীগের পা চাটাচাটি করেছে, এখন তারা আসলে বিএনপির পা চাটতে চায়। তবে বিএনপি আসলে বিষয়টি কীভাবে ডিল করবে সেটা বিএনপির বিষয়। আমরা যতটুকু জানি, শুনেছি, এমনকি সরকারের ঊর্ধ্বতন মহল তাদের সাথে তো আমাদের আলোচনা হয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং ভারতের গোয়েন্দা সংস্থা তারা একটি প্ল্যান করেছে যে জাতীয় পার্টিকে তারা এদেশে আবারও একটি গৃহপালিত বিরোধী দল বানাতে চায়। তবে সেই প্ল্যান সাকসেস হবে না। দেখেন, যখন রিফাইন্ড আওয়ামী লীগের প্ল্যানটা আসলো, তখন কিন্তু ছাত্র জনতা রাজপথে নেমে আওয়ামী লীগকে তাদের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করিয়েছে। ঠিক একইভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়াজটা এখন না, ওই সময় কিন্তু আমরা আলোচনা করেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি। শুধু আমরা না, এটা তো শুধু আমাদের দাবি না। ফ্যাসিবাদকে নির্মূল করা কি শুধু গণ অধিকার পরিষদের একার দায়িত্ব? বিএনপির দায়িত্ব, এনসিপির দায়িত্ব, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, সবার দায়িত্ব। তো শুধু আসলে গণ অধিকার পরিষদের নাম কেন আসবে যে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের সংঘর্ষ? জাতীয় পার্টির সাথে তো সব দলের যুদ্ধ হওয়ার কথা। আওয়ামী লীগের যুদ্ধ হয়েছে না? আওয়ামী লীগের সাথে সব দলের, আওয়ামী লীগের পতন হয়েছে না? দেখেন, এই যে জাতীয় পার্টিকে একটি গৃহপালিত দল বানালো, বিএনপি ক্ষমতায় যাওয়ার সিঁড়িতে 1 নম্বরে ছিল। মানে যদি 14 নির্বাচন বলেন, 18 বলেন, 24 বলেন, এই জাতীয় পার্টির কারণে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে। তার মানে আমার সাথে যে সংঘর্ষ তৈরি হচ্ছে, এটা আমার থেকে বেশি বিএনপির সাথে হওয়ার কথা। কেন হচ্ছে না সেটা আই ডোন্ট নো। বিএনপির পলিসি কি আমি জানি না, বাট আমার তো একটা চেতনা আছে। গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। সুতরাং আমি তো আসলে আওয়ামী লীগকে যেভাবে ছাড় দিইনি, ঠিক একইভাবে আওয়ামী লীগের দোসর তাদেরকে আমি ছাড় দিতে পারি না। দেখেন, এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কারা? আওয়ামী লীগ এবং তার দোসররা। মনে করেন যে তাকে সবাই মিলে হত্যা করেছে। আওয়ামী লীগ গলায় ছুরি দিয়েছে, জাতীয় পার্টি পা ধরেছে, 14 দলকে হাত মাথা ধরেছে। তা আপনি শুধু আওয়ামী লীগের বিচার করবেন যে সে গলায় ছুরি দিয়েছে, বাকিদের দোষ নাই? জাতীয় পার্টি একই ধরনের দোষ করেছে। সুতরাং জাতীয় পার্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এখন আমরা তো এই আন্দোলন এই 29 আগস্ট করেছি এরকম না। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছি। আমি নিজে 1.5 মাস আগে, আপনার টেলিভিশনে নিউজ হয়েছে, আমি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে সেখানে তাকে বলেছি যে আপনারা কেন তার নিবন্ধনটা স্থগিত করছেন না। প্রধান নির্বাচন কমিশনার আমাকে স্পষ্টভাবে বলেছে যে আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয়, সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা নিবন্ধন স্থগিত করে দিব। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি
তাহলে রাজপথে আমাদের কর্মসূচি পালন করতে হবে। দেখেন আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছি, আমরা কাকরাইলে যাব, তখন জাতীয় পার্টির কার্যালয় অনেক ভিতরে। এই ঘটনাগুলো আমরা জানি। আমি জি। যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারপর আওয়ামী লীগ প্রথমে 100-2 তারপর 100-5 এখন হচ্ছে 1000 খানে কিংবা তারও বেশি লোক নিয়ে তারা প্রকাশ্যে দিবালোকে মিছিল করছে, যেখানে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আটকাতে পারছেন না, আর আপনারা জাতীয় পার্টি কিংবা অন্য দলগুলোকে নিষিদ্ধ করার দাবি করছেন, এটা কত বাস্তবসম্মত মনে হয়? দেখেন এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা শুধুমাত্র সরকারটা পরিবর্তন হয়েছে, মানে আওয়ামী লীগ গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সচিবালয়ে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন, পুলিশে পাবেন, র্যাবে পাবেন, বিভিন্ন বাহিনীতে পাবেন। দেখেন যারা বাংলাদেশে আয়নাঘর তৈরি করেছিল, যারা ক্রস ফায়ার দিয়েছে, যারা গুম করেছে, খুন করেছে, এই সরকার তাদেরকে চিহ্নিত করতে পেরেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে? পারে নাই। এমনকি এই সরকারের দায়িত্ব ছিল একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা, সেইটাও সেই সাহসটা তারা করতে পারেনি। ঠকবাজ থেকে গা উজাড় হওয়ার সম্ভাবনা আছে কিনা এক্ষেত্রে? আবার বুঝি নাই। ঠকবাজতে গা উজাড় হওয়ার সম্ভাবনা আছে কিনা? সেটা তো আসলে অন্য বিষয়। দেখেন আমরা সরকারকে বারবার বলেছিলাম যে আপনারা সংস্কার করবেন, ভালো কথা, কিন্তু সংস্কারের আগে আওয়ামী লীগকে বিনাশ করেন। যে ফেসিবাদ 16 বছরে তৈরি হয়েছে সেটা বিনাশ করেন। কিন্তু সরকারের একটা পলিসি ছিল, শুরুর দিকে সরকার একটা ভুল পলিসি নিয়েছে যে দীর্ঘ 16 বছরে রাজনৈতিক তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে যদি আমরা একযোগে ফিরিয়ে আনি তাহলে তারা ওই নিজ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। সেই জায়গায় আওয়ামী লীগকে তারা রেখে দিয়েছে। এখন আওয়ামী লীগ কত বড় কালসাপ, এই যে এখন হাজারে হাজারে মিছিল বের হচ্ছে, এখন কি করবেন? পুলিশ তো তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ যাচ্ছে না, থানার ওসি কথা শোনে না, সচিব কথা শোনে না, এসপি কথা শোনে না, কাদেরকে আপনি বসালেন? এই সরকার তো এই কারণে ব্যর্থ হচ্ছে যে আমাদের কথা সরকার শোনে নাই। দেখেন এই বক্তব্য শুধু আমাদের না, রুহুল কবির রিজভী প্রতিদিন বলছে যে এই ফেসিবাদকে রেখে আপনি কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন। এই কথা তো আমাদের না শুধু। আর আপনি জাতীয় পার্টির মধ্যে ফেসিবাদ আপনি রাখতে চাচ্ছেন, ওদেরকে রেখে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? ওদের মধ্যে ঢুকে তো আওয়ামী লীগ তাণ্ডব চালাবে। জাতীয় পার্টিকে নির্বাচনে যদি সুযোগ দেন, দেখেন নামে মাত্র তারা বলবে যে আমি নির্বাচনে যাব, কিন্তু এর মধ্যে তারা আওয়ামী লীগকে নমিনেশন দিবে, আওয়ামী লীগের মাধ্যমে নানা ধরনের বিশৃঙ্খলা। তিনি বলেছেনও সেটা নমিনেশন সেটা দেওয়ার স্পষ্ট। কথা। দেখেন আমরা কেন আন্দোলন করছি, আমাদেরকে বলা হচ্ছিল যে জাতীয় পার্টি একটি নিরীহ দল, একটি গৃহপালিত দল, তারা তো আসলে অন্যায় করে না, তারা কোনো সন্ত্রাস করে না, মাফ করে না, তাদের বিরুদ্ধে কেন আন্দোলন? কেন আন্দোলন সেটা কিন্তু ওই যে মোস্তফা সে কিন্তু জাতির সামনে হাজির করেছে যে আওয়ামী লীগের লোকজনকে নমিনেশন দেবে। আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে আছে? আমি মনে করি আওয়ামী লীগের কোনো ভালো লোক আওয়ামী লীগ করে নাই। হ্যাঁ আমরা বলছি যে সব আওয়ামী লীগের সাথে জুলুম করা যাবে না, কিন্তু আপনি দেখেন তো তালিকা করেন তো আওয়ামী লীগের মধ্যে কয়টা ভালো মানুষ পান আপনি? জি রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে আমি একটু সংবিধান জুলাই সনদ দিয়ে প্রশ্ন করতে চাই। কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখছি যে এনসিপির কাছ থেকে বক্তব্য কিংবা তাদের মিডিয়া প্রেজেন্স একটু কম তুলনামূলকভাবে, তাদের কাছ থেকে আসলে এই ধরনের কোনো বক্তব্য আমরা দেখছি না। আপনারা আসলে প্রথমত কি নিয়ে ব্যস্ত আছেন? দ্বিতীয়ত জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে বিভাজন, যেমন আপনারা গণপরিষদ নির্বাচন চেয়েছেন, কেউ কেউ হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে চেয়েছে, কেউ আবার হচ্ছে সংবিধানে সেটার অন্তর্ভুক্তি চেয়েছে, কিন্তু আমরা দেখছি ঐকমত্য কমিশন বলছে সংবিধানের উপর প্রাধান্য দেবেন না এবং গণভোটের চিন্তাও বাদ দেওয়া হয়েছে। গণপরিষদ তো সেখানে নাই। আসলে এই জায়গাগুলো মিলিয়ে আপনারা আসলে কি ভাবছেন? জুলাই সনদের ভবিষ্যৎ কি, সেটি বাস্তবায়ন আদৌ হবে কিনা, কিংবা হলে কি রূপে হতে পারে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিজ্ঞ সহ-আলোচক এবং টিভি পর্দায় যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, এনসিপি বর্তমানে ব্যস্ত সময় পার করছে উঠানে উঠানে, হাটে, বাজারে। আমরা মূলত আমাদের যেই টিম, আমাদের যেই সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির জায়গা থেকে সাংগঠনিকভাবে আমরা 2-3 করে মেম্বার ভাগ করে দিয়েছি এবং আমরা প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় যাচ্ছি, সেখানে উঠান বৈঠক করছি, সেখানে গণপরিষদ নির্বাচন, তারপর নতুন সংবিধান, এই বিষয়গুলো এবং আমাদের যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আছে এবং নতুন বাংলাদেশে তারা কি চায়, এই একটা ইন্টারেক্টিভ কনভারসেশন মেইনলি আমরা করছি এবং তাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, নতুন বাংলাদেশে তারা কী চায়, সেগুলোই মূলত আমরা প্র্যাকটিস করছি। এই জন্য হয়তো বা একটু আমাদের মিডিয়াতে প্রেজেন্স একটু কম দেখছেন, বাট আমরা যেটা অ্যাকচুয়াল পলিটিক্স, মানে টিভির পর্দায় তো অনেক পলিটিক্স হলো, মানুষের রুটের কাছে যাওয়াটা, ওইটাই আমরা মেইনলি ফোকাস করে আমাদের জায়গাটা করছি। এবং আপনি আরেকটা বিষয় যেটা উল্লেখ করলেন, সেটা ভাইয়েরও কিছু প্রসঙ্গ এসছে, সেটার সাথে উল্লেখিত। আমি যেটা বলতে চাই যে ধরেন যে আমার পরিবারের সমস্যা, আপনি অসুস্থ, ভাইয়ের কোন একটা ঝামেলা চলতেছে, রাশেদের একটা ঝামেলা চলতেছে, মনে করেন 1000 প্রবলেম, বিএনপির কাছে ওয়ান সলিউশন, সেটা হচ্ছে নির্বাচন। তো এই জায়গাটা আসলে খুবই মানে আমার কাছে মানে দুঃখজনক লাগে যে তারা আসলে সব কিছুর সলিউশন একটা নির্বাচনের দিকে দিয়ে দেয়। এবং তারা যেভাবে চিন্তা করছেন, ভাই বললেন যে এটার কি কোনো ম্যান্ডেট ছিল কি না,
অভ্যুত্থানের পরে। আমার মনে হয় যে ভাই হয়তো বা দেওয়ালের গ্রাফিটিগুলো দেখেনি। আপনারা দেখেছেন কি না যে দেওয়ালের একটা খুব মানে বড় একটা গ্রাফিটির জায়গা ছিল যে বিকল্প কে? বিকল্প তো ছিল সে সময়, বিএনপি তো বিকল্প হিসেবে থাকার কথা। তাহলে কেন আমাদের তরুণ সমাজ, সাধারণ মানুষজন বিকল্পকে লিখলো? আমরা যে সময়টায় রাজনীতিতে এসেছি বা আমরা যে সময়টাতে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছি, সে সময় আসলে আমরা যখন দেখতাম যে বিএনপি যে বিরোধী দলের জায়গায় রাজনীতি করছে, সেটা সামহাও আমাদেরকে কানেক্টেড করতো না। এবং আমাদের যারা আরও অ্যাপলিটিক্যাল যেসব বন্ধুবান্ধবরা ছিল, যারা আসলে পড়াশোনা শেষ করে দেশের বাইরে যাওয়াটাই তাদের একমাত্র লক্ষ্য, তারা বলতো যে ভাই এখানে তো অল্টারনেটিভ কেউ নাই, তুমি আওয়ামী লীগকে সরানোর পরে আরেকজন কে আসবে? বিএনপি। সো দে আর নট দ্য আলটিমেট বিকল্প। তো এই জন্য আপনি দেখবেন যে দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে বিকল্পকে, দেওয়ালে দেওয়ালে সংস্কারের কথা লেখা আছে, দেশ মেরামতের কথা লেখা আছে। এখানে তো এখন যেভাবে কিন্তু এখন সেই লেখা মুছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটাও লেখা হচ্ছে এক বছরের এটা মাথায়। থাকছে যে বিএনপিতে ভোট দিন, নির্বাচনের প্রচারণা তো শুরু হয়ে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে যারা আমাদের পুরনো রাজনীতিবিদরা যারা আছেন, এই ভাষাটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই ভাষাটা ফ্যাসিস্ট হাসিনা বুঝতে পারেনি, সেই ভাষাটা আমার মনে হয় যে এখনকার যে বিএনপি আছেন, যারা আছেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে, তাদের বোঝাটা খুব জরুরি। তারা যদি না বুঝতে পারে, তারা তাহলে এই সংস্কারের আলাপটাও বুঝবে না। তারা গণপরিষদ নির্বাচন থেকে শুরু করে যা যা ইস্যু আসছে, যেখানে সব রাজনৈতিক দলগুলা বলছে, তারা সেখানে নির্বাচনটা একমাত্র লক্ষ্য দেখছে। গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পর আমরা দেখেছি হাজার খানেক মানুষ নিহত হয়েছেন, প্রতিদিনই নৃশংসভাবে মানুষ খুন হচ্ছে, মানুষের মধ্যে সহিংসতা প্রবণতা বাড়ছে। আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের বাইরে অন্যান্য তাদের যেই সহযোগী সংগঠনগুলো ছিল, তারা মিছিল করছে, তারা হুমকি ধামকি দিচ্ছে, এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের যাত্রাও কিন্তু ব্যাহত হচ্ছে। আপনারা আটকাতে পারছেন না, গণ অধিকার পরিষদ আটকাতে পারছে না, বিএনপি আটকাতে চেষ্টা করছে না কিংবা পারছে না। অন্যদিকে সরকার আসলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে, যেটি রাশেদ ভাইয়ের ভাষ্য অনুযায়ী কিংবা রাজনৈতিক দলগুলোর ভাষ্য অনুযায়ী, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই মুহূর্তে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন? দেখুন, সরকার পারছে না, এটা একদমই আমি এগ্রি করি। সরকার পারছে না কারণ আমাদের রাজনৈতিক দলগুলো থেকে যেরকম সাপোর্ট পাওয়া উচিত ছিল, স্টেক হোল্ডার থেকে যেরকম সাপোর্ট পাওয়া উচিত ছিল, তারা পায়নি। ডক্টর ইউনূস সাহেবের এখন আমি যেটা ফিল করি, মানে ওনার বাস্তবতার জায়গাটা হয়ে গেছে যে তার আশেপাশে যেই উপদেষ্টারা আছেন, প্রভাবশালী উপদেষ্টারা আছেন, আমি বলতেই চাই যে বিএনপি পন্থী যেসব উপদেষ্টারা আছেন বা আসিফ নজরুল স্যার থেকে শুরু করে যারা আছেন, তারা একরকম তাকে ভাইব ক্রিয়েট করে ফেলছে। এবং আর্মির একটা অংশ, তারা যেভাবে দৌড়ঝাঁপ করছে, তাকে একরকম ফিল করাচ্ছে যে আপনার নির্বাচন ছাড়া দেয়া ছাড়া আর কোনো উপায় নেই, এটাই আপনার একমাত্র গোল, এটা দিয়ে সুন্দর মতো এক্সিট নেন, নাইলে আপনারও পরিণতি খুব ভয়াবহ হবে। তো যখন একটা মানুষকে এইভাবে কর্নার করে ফেলা হয়, উনি যতই ক্যাপাসিটিওয়ালা লোক হোক না কেন, ক্যাপাবিলিটি লোক হোক না কেন, তখন সে সময় কিন্তু একটা সে চাপ অনুভব করে। এবং আপনি দেখবেন যে বড় রাজনৈতিক দল বিএনপি সব কিছুতে কিন্তু তারা একটু মানে একদম কঠোর কোনো অবস্থানে তারা যায় না, তারা সব পক্ষকে একরকম খুশি রাখছে। এনসিপি নিজেদের গণ অভ্যুত্থানের শক্তি কিংবা গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত একটি দল হিসেবে দাবি করে। সারা দেশব্যাপী যেই মব সন্ত্রাসগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে, সেদিন তার ভিন্ন মত থাকতে পারে, সেখানে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, এরকম নানা ঘটনা ঘটছে। গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে যদি রাজনৈতিক দল হিসেবে এনসিপি সত্যিই দাবি করে থাকে এবং তাদের সে অবস্থান থাকে, তারা কি আসলে এগুলো বাধা দেওয়ার জন্য কোনো চেষ্টা কোথাও করেছে? হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো চেষ্টার জায়গাটা রাখছি, কিন্তু এখন যেখানে ওই যে মাজারের কথাটা বললেন, সেটা তো একটা এলাকার একরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আবার আমরা সব বিষয়কেই মব বলছি কিনা, এখন আমি বলতে পারি যে দেখেন 2-3 বছর পরে ধরেন বিএনপি বা ওনাদের মুখ থেকে আমি এখনই না, সংঘবদ্ধ জনতার আক্রমণ আসলে মব, এখন সেটা আপনি যেভাবে ব্যাখ্যা করেন না এখন কেন? আমাদের জুলাই অভ্যুত্থানকেও কি তাহলে মব বলবেন আপনারা? সেটা তো সংঘবদ্ধ জনতার আক্রমণ ছিল না, সেটা প্রতিবাদ ছিল। আক্রমণ আর প্রতিবাদে তো পার্থক্য আছে। প্রতিবাদও ছিল, আক্রমণও ছিল, অনেক জায়গায় আক্রমণও হয়েছে। যখন আমার উপরে সেটা তো আমার পাল্টা উপর আক্রমণ, আক্রমণ হয়ে জি। গেছে, তখন সেটা আক্রমণও ছিল। পাল্টা আক্রমণ সেটা। হ্যাঁ, সেটা আক্রমণ তো, পাল্টা আক্রমণ বলে না, মানে যেটা আপনাকে আঘাত না করলে আপনি যে ঝাঁপিয়ে পড়ছেন তার উপরে, এমনও সেটাই তো মব। এখানে এরকম অনেক মবের জায়গা ছিল, বা আপনি ঘটনা হয়তো বা অনেকগুলো জানেন না, যেখানে তাদের উপর আক্রমণ হয়েছে। তবে আমি যে অভ্যুত্থান পরবর্তী সময় এই যে হঠাৎ করে এরকম করে মব করে যে আসলে আক্রমণগুলো, সেটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করি না। কিন্তু যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এটাকে অনেকে মব বলছে, তো এটাকে তো আমি মব বলতে চাই না, বা আমি বলতে পারি না। না, সেখানে তো কারণ সংঘবদ্ধ আক্রমণ না, সেটা মব হয় কি করে? তো সেই জায়গাটাই ধরেন যে এই টার্মিনোলজি জায়গাগুলো আমাদেরকে একটু ডিফাইন করতে হবে। এবং ধন্যবাদ সেখানে আপনাকে। আমরা আবার আপনার কাছে আসবো পরবর্তী যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি নিয়ে। মোশাররফ ভাই, অনেকক্ষণ ধরে আপনি বসে শুনছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা নির্বাচনের বাইরেও ডাকসু নিয়ে কথা বলবো, তার আগে একটু জানতে চাই, যেটা সাইফ মোস্তাফিজ ভাই বললেন
যে বিএনপির কাছে সব ওষুধের এক সমাধান, যেটা কিনা আমাদের মেডিকেল সেন্টারগুলোতে বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, শরীর ব্যথা, মাথা ব্যথা, সবকিছু সমাধান হচ্ছে নাপা। তো আপনারাও কি সেই নির্বাচনটাকে নাপার জায়গায় নিয়ে গেছেন কিনা সাইফ মুস্তাফিজের জায়গায়, আমি প্রশ্ন করতে চাই আপনাকে। না, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সাইদ মোস্তাফিজেরা একটা জায়গায় নিজেরা আবদ্ধ হয়ে আছে। এর বাইরেও যে একটা পৃথিবী আছে, এর বাইরেও যে একটা সমাধান আছে, এরা চিন্তা করে না। আজকে আমি এর আশ্চর্য ব্যাপার হলাম যে তারা ইয়ং প্রজন্ম, তাদের দৃষ্টিভঙ্গি আরো অনেক দূরে যাবে, এটাই সবই। আপনি দেখেন এই যে ঐক্যমত কমিশনে যে আলোচনা, এখানে দুটি বিষয়, একটা হলো জুলাই ঘোষণা আর একটা হলো সনদ। সনদটা কি? অর্থাৎ আগামী দিনে কি বাংলাদেশটা আমরা দেখতে চাই, যার কথা বলতেছে দেয়ালের কণ্ঠ কি আমরা শুনতে পাই। দেয়ালের যদি কণ্ঠ আমরা শুনতে না পাই, তাহলে আগামী দিনে নির্বাচনের জন্য আমরা কেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম পরিবর্তন করব? তাহলে আমরা তো শেখ হাসিনার দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচন ব্যবস্থা করতে পারতাম। যদি আমরা দেয়ালের ভাষা না বুঝতে পারতাম, তাহলে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্সটা আমরা কেন করতে যাচ্ছি? দেয়ালের ভাষা যদি আমরা না শুনতাম, তাহলে আমরা কিভাবে প্রধান নির্বাচন, যেটা এর আগে শেখ হাসিনা যেভাবে নিয়োগ দিতেন সেভাবেই হতেন। এখন তো আমরা বলছি যে না, এই পদ্ধতিতে নিয়োগ হবে, যাতে কেউ ম্যানিপুলেট না করতে পারে। বাস্তবায়নটা কিভাবে হবে, আপনারা করবেন সেটা না, আমি তো আমার নীতিগত সিদ্ধান্তে আমি ঐক্যমত আমরা হয়েছি। তো বাস্তবায়নের জায়গাটা নিয়ে বলছি। বাস্তবায়নের এখানে একটা রাষ্ট্র ব্যবস্থা, এখানে তো আমার ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। আমার একটা রাষ্ট্র চলবে সামগ্রিক কালেকশন ডিসিশনে। আমি তো এককভাবে, এটাতে আমি তো আর সইটা চান না যে আমি যা বলবো তাই হবে। আজকে কিভাবে আমার প্রধান বিচারপতি নিয়োগ হবে, আমি সেই ব্যাপারে মোটামুটি ঐক্যমত পৌঁছে গেছি। আমার আগামীতে আপার হাউস কীভাবে হবে, আমার আর্টিকেল 70 কীভাবে হবে, কিভাবে আমার পুলিশ কমিশন হবে, তো এইগুলি কি দেয়ালের যে কণ্ঠ মানে লেখা, তার প্রতি ধ্বনিটা, এটা আমি বুঝি না যে এনসিবি এই জিনিসটি কি বোঝে কিনা। ওনারা শুধু একটা জিনিস নিয়ে আছে, সেটা হলো গণপরিষদ। আরে গণপরিষদ তো আমরা বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি, গণপরিষদ যদি আপনি মনে করতেন সকল সমস্যার সমাধান, তাহলে হয় আপনি গো টু দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি কেন এই সরকারে অংশগ্রহণ করেছেন? এখনো কেন আপনার দুইজন অ্যাডভাইজার এসে আপনার জনগণকে বিভ্রান্ত করছেন? আপনার তো বেরিয়ে চলে আসা উচিত ওখান থেকে, যে না, এই ইউনূস সরকার যে কাজগুলি করে এগুলোর সাথে আমি একমত না। একদিকে আপনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের, আমি এনসিপি বাতি দিলাম, তারা তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা সজীব ভুইয়ার মাহফুজ, জি, তো তাদেরকে ওখানে রাখবেন, তারা আপনার কোনো স্বার্থ সংরক্ষণ করতে পারছে না, তাহলে কেন ওখানে তারা থাকবে? তারা তো বেরিয়ে এসে জনগণের কাতারে দাঁড়ানো উচিত, যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম সেটা হচ্ছে না, যার জন্য আমি এখানে থাকবো না, লাইবিলিটি ডক্টর ইউনূসের। সেই জায়গা তো যাচ্ছে না। আগামীকালকের মধ্যে জুলাই সনদের যেই বাস্তবায়ন পদ্ধতি এবং জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি দুটি আসলে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ঐক্যমত্য কমিশন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। কিন্তু ভাষাগত পরিবর্তন এসেছে এবং তার প্রেক্ষিতে আজকে তারেক রহমানও কিন্তু বলেছেন যে জনগণের কথা না শুনলে, জুলাই সনদ নিয়ে তিনি বলেছেন মূলত, তাহলে আসলে অরাজকতা না। আপনি এখন দেখেন, আপনি যে কথা, জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলি কিন্তু ইতিমধ্যে দুইটা বিষয় ঐক্যমত হয়েছে, আমরা যতটুকু লক্ষ্য করলাম। একটা হলো আপনার যেগুলি এখন প্রয়োজন, যদি মনে করেন আমাদের সংবিধান সংশোধনের বাইরে কিছু নির্বাহী আদর্শ সম্ভব অর্ডিন্যান্সের মাধ্যমে, আপনি সেগুলো করে ফেলতে পারেন। আমার একটা অগ্রগতি, আমি তো আগেই পার্টি আমি বলছিলাম, মানে 100% অগ্রগতি আপনি রাতারে চান কিভাবে? আমার যদি মনে করেন আপনি এখন রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু বিষয় আছে যেগুলিকে আমি বাস্তবায়ন করা সম্ভব, করে ফেলান। এই ব্যাপারে তো রাজনৈতিক দলগুলি কোনো আপত্তি করছে না। আর কিছু কিছু আছে সাংবিধানের বেসিক অ্যামেন্ডমেন্ট, সেগুলি আপনি সংসদের বাইরে কিভাবে করবেন? হ্যাঁ, আপনি এখন জোর করে দিলেন, অর্ডিন্যান্স জারি করলেন, রাষ্ট্রপতি করলো যে আমি এটা এখন আইন করলাম, পরবর্তী পার্লামেন্টে সেটা অ্যাকসেপ্ট হলো না, তখন কোথায় যাবে? সুতরাং আপনাকে রাজনীতি তো একদিনের জন্য না, রাজনীতি দৃঢ়, কারণ রাজনীতি একটা কথা আছে না, যে বাংলা আজকে চিন্তা করে, ভারতবর্ষ পরের দিন চিন্তা করে। তা আপনাকে তো এই চিন্তাটা করতে হবে, ভবিষ্যৎকে কেন্দ্র করে আপনাকে চিন্তা করতে হবে। আমি সব চেঞ্জ করে দেব, আমি এক গণপরিষদ হয়ে গেলে আমার শেষ হয়ে যাবে। আপনি গণপরিষদ হয়ে গেলে আপনি যে ম্যান্ডেট পাবেন এর নিশ্চয়তাটা কোথায়? না, আপনারা কি ম্যানিপুলেট করে হাসিনার মতো ইলেকশন করবেন? মানে এনসিবির বক্তব্যটা দেখলে আমরা বোঝা যায় যে গণপরিষদ করলেই মানে ওনাদের সংকট সমাধান। তো গণপরিষদ যদি করেন, আপনার জনরায়টা তো দরকার, কারণ এইটাই তো সেম এমপির আরেকটা প্যাটার্ন, এই সংসদেরও তো আরেকটা প্যাটার্ন, একই তো প্যাটার্ন। জি, সেই জনরায়ের দিকে আপনারা যান না, আমি বলছি তো, সুতরাং আপনারা বলেন যে এখন গণপরিষদ হলেই যে আপনার জনগণ আপনাকে রায় দেবে নিশ্চয়তা আছে? বরং এখন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যে একটি সমাধানে আমরা যেতে পারি, আমার তো মানে ইট ইজ দ্য বেস্ট। আমার তো কেউ আপত্তি করছে না যে আমি এই সংস্কার, আমি বাংলাদেশকে চেঞ্জ করব না, সবাই তো রাজি। আপনি দেখেন একটা, বরং এখানে এই যে ঐক্যমত কমিশনের আলোচনা যায়, এটা কোনো এজেন্ডাই নাই, কার্যপত্রে নাই, আপনি পিআর নিয়ে এখন আর জনগণকে একটা বিভ্রান্ত করছে।
সেটা মূলত এনসিপি না জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবিটা বারবার তোলা ওই হচ্ছে। ইসলামী এরকম করে আন্দোলন থেকে, হ্যাঁ, জি। এবং হুমকি দিচ্ছে কি আপনি দেখেন যে নির্বাচন আমাদের হতে দেয়া হবে আমির না। বলছে না, যদি পিয়ার না হয় আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন করবে। অর্থাৎ বিভাজন তৈরির যে জায়গাগুলি আপনারা এটা স্পষ্ট করে দিচ্ছে। এই বক্তব্য যদি আমি শুনিনি, কিন্তু না বললাম, দেখছি তো আমরা অনেক জায়গায় বলছি। ওটা ফেক। জি হ্যাঁ, এরকম কিছু আমরা শুনি। Fake বক্তব্য। দেখলাম এটাই। যাই হোক, মোশাররফ ভাই, আপনাকে আব্দুল্লাহ ধন্যবাদ। তাহেরকে রাশেদ খান, address করে বলছি। আপনার দলের যিনি প্রধান, তিনি 18 ডাকসু ইলেকশনে ভিপি নির্বাচিত হয়েছেন। আবার আগামীকাল ডাকসু ইলেকশন হতে যাচ্ছে। ডাকসু নিয়ে আপনি পরে কথা বলার জন্য অনুরোধ করছি। তার আগে একটু যদি জুলাই সনদ নিয়ে আপনাদের অবস্থানটা কি এবং সেই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আপনারা কোনো নতুন জায়গায় পৌঁছেছেন কিনা, না আগের অবস্থানেই আছেন? দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক, এবং এই বক্তব্য আমরা এখন দিচ্ছি না, এটা আমাদের 21 সালে যখন দল গঠন করি তখন এটি বলা, এবং এনসিপিও সম্ভবত তারা শুধুমাত্র উচ্চ কক্ষের কথাই বলেছে। জি। নিম্ন কক্ষে মনে হয় ইসলামী আন্দোলন আর জামাত তারা একটু একাট্টা, আর অধিকাংশ দল উচ্চ কক্ষের ব্যাপারে তারা মতামত দিয়েছে। আর বিএনপি তারা এখনো পর্যন্ত আমার মনে হয় যে চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি, আলোচনা চলছে। তবে এটি খুব পজিটিভ ব্যাপার যে এই যে আলোচনা চলছে, আমার মনে হয় একটা মীমাংসার জায়গায় সবাইকে আসতে হবে। অন্যথায় নির্বাচনে মনে করেন যে আমরা কেউ অংশ নিলাম, কেউ নিলাম না, ফলাফলটা কি? মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলো, লাভটা কার? এনসিপির, জামাতের, বিএনপির, গণ অধিকার পরিষদের? না, যারা আমরা ক্ষমতা থেকে চলে সবাই গেছে। হব লুজার। জি। একমাত্র লাভবান হবে ভারত এবং আওয়ামী লীগ। সুতরাং আমার সবার প্রতি আহ্বান থাকবে, হ্যাঁ ডিবেট থাকবে, গণতন্ত্রের সৌন্দর্য, আমরা যে কথা বলছি কেউ হাতাহাতি করছি না, আমার বক্তব্য আমি দিচ্ছি, তার বক্তব্য সে দিচ্ছে, আমরা আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে জনগণ যেটাকে বেটার মনে করবে জনগণ সেটাকে গ্রহণ করবে। এই জন্য সব কিছুর মূলে কিন্তু জনগণ। তো আমরা মনে করি যে আমাদের মধ্যে আরও বেশি আলাপ আলোচনা হওয়া দরকার। ঐক্যমত কমিশনের বাইরেও যদি সম্ভব হয় দলগুলোকে এক টেবিলে বসতে হবে, এটা দলগুলোর আয়োজনেই। সেই উদ্যোগটা বিএনপি নিতে পারে, যেহেতু বিএনপি বড় দল, বা এনসিপি চাইলে এনসিপি নিতে পারে, যেহেতু তারা অভ্যুত্থানের শক্তি যারা ছিল তারাই দলটা গঠন করেছে, শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা ছিলেন, যদিও সবাই অভ্যুত্থানের শক্তি, তারপরেও তারা একদম ফ্রন্ট ফেজে থেকে তারা ডিক্লারেশন দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনের দিকে সবারই যাওয়া উচিত, এবং নির্বাচনের বাইরে তো আর কিছু নাই। আপনি সংস্কার করলেন, গণহত্যার বিচার করলেন, সব করলেন, দিন শেষে আপনার নির্বাচন লাগবেই। সেই নির্বাচনের এবং সাথে সেই কি আপনারা নির্বাচনে- গণপরিষদ নির্বাচনটাকেও যুক্ত করতে চান? না, NCP র আমরা মতো? এখনো পর্যন্ত আসলে আমরা নিজেরাও কনফিউশনে আছি, কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে বাংলাদেশে গণভোটের বাস্তবতা নাই। তো গণপরিষদ নির্বাচন তো গণভোট লাগবে, তাই না? তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা সরকারকে এক ধরনের সিদ্ধান্ত নিতে হবে, এবং সরকার নিজেও কিন্তু নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারে আলোচনা করে না, না, সেটা জুলাই দলগুলো সনদেও এখন রাখছেন নতুন না, নতুন হ্যাঁ। আলোচনা দলগুলো করছে। তো আমার কথা হলো, যারা নিম্নকক্ষে পেয়ারের কথা বলছেন খুব ভালো কথা, তবে যখন আলোচনাটা শুরু হয়েছিল তখন যদি আপনার এই জিনিসটা আলোচনা করতেন, তাহলে কিন্তু এখন এই শেষের দিকে এসে নিজেদের ভিতরে বিরোধ, এই যে আমাদের বিভাজন, এই বিভাজনের সুযোগে কিন্তু নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। যারা প্রশাসনের মধ্যে আছে, যারা ফ্যাসিবাদের দোসর, তারা মনে করছে নুরুল হক নূরের উপর হামলা চালিয়ে দেখি যে প্রতিক্রিয়া কি হয়। এটা এক ধরনের বলা যায় ফার্স্ট কেস বলা যায়, যে এটা দেখলো কি হয়, পরবর্তীতে হয়তো ভাইয়ের উপরে বা সাহেবের উপরে বা আমার উপরে বা হাসনাদের উপরে বা আপনার অন্যান্য মির্জা ফখরুলের উপর হতে পারে। এবং জনাব তারেক রহমান সাহেবকে তো তার সাথে কি হয়েছে 11-11 সময় আমরা সবাই জানি, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং এই যে নুরুল হক নূরের উপর হামলা হলো, আমাদেরকে এই জায়গা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে আমাদের এক হতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিক সমাবেশ আমরা আয়োজন করেছিলাম, সেখানে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, ইসলামী আন্দোলন সব দল এসেছে। আমার কাছে মনে হয় যে এই উদ্যোগটা, এই প্রক্রিয়াটা চলমান রাখা দরকার। আমাদের ভিতরে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যাতে এক থাকি। আমরা এক না থাকলে এই যে উত্তরাতে 1000 মানুষ নিয়ে মিছিল করতেছে, এই যে আপনার তেজগাঁওয়ে। ধানমন্ডি করতেছে, তেজগাঁও করতেছে, আপনারা এখান থেকে শেখেন যে আওয়ামী লীগ কী জিনিস, ভারত তাদের পাশে রয়েছে। সুতরাং এই আওয়ামী লীগকে ছোটোখাটো মনে করলে হবে না, এবং জাতীয় পার্টিকে যারা মনে করছে হ্যাঁ জাতীয় পার্টি কিসের কি, জাতীয় পার্টির পিছনে ভারত রয়েছে, জাতীয় পার্টির পিছনে আওয়ামী লীগ রয়েছে। সুতরাং জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনের সুযোগ পায়, তাহলে এই নির্বাচনে তারা নামে মাত্র অংশ নেবে, কিন্তু পিছন থেকে আওয়ামী লীগ যুক্ত হয়ে এদের নেতারা আওয়ামী লীগের ব্যানারে এসে তারা ভোট কেন্দ্রে এমন ধরনের সংঘর্ষ সৃষ্টি করবে, কোনো ভোট হবে না। সুতরাং জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না, আওয়ামী লীগকে না। আর যেটা ডাকসুর ব্যাপারে বললেন, দেখেন 19 সালের ডাকসু নির্বাচনে আমি জিএস প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম, এবং আমরা ভিপি জিএস সহ
11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম এবং আমি ওই সময় অভিযোগ দিয়েছিলাম, যেটা এখনো পর্যন্ত তদন্ত চলমান, আশা করি আমি সামনে ভালো ফলাফল পাবো। আগামীকাল যে ডাকসু নির্বাচন হবে, যে প্যানেল থেকে অংশ নিক না কেন সবাই অভ্যুত্থানের শক্তি, সুতরাং যেই নির্বাচিত হোক না কেন সবার জন্য শুভকামনা থাকবে। তবে আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই, যারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে আপনারা ভোট দেন। আমাদের ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল সেখান থেকে আপনার বিনিয়ামিন মোল্লা ভিপি হিসেবে নির্বাচন করছে। আমি শিক্ষার্থীদেরকে বলবো, এমন মানুষকে আপনারা ভোট দেন যাতে করে আপনার ভোটটা নষ্ট না হয়। যাকে নির্বাচিত করলেন, যার ত্যাগ নাই, শুধুমাত্র মুখে মিষ্টি কথা বলছে, মিষ্টি কথা বললেই তাকে ভোট দিয়ে দেবেন, আপনি এরকম না। প্রথমেই বলেছেন ত্যাগ সবারই আছে, আবিদ থেকে শুরু করে আছে, আপনার কিন্তু কম তো বেশি আছে, বাকের, কম তো বেশি আছে। বিনিয়ামিন মোল্লা, সাদিক খান, সবারই স্বাভাবিকভাবে ত্যাগ আছে। আমাদের সমর্থিত প্যানেলকে তো আমি এগিয়ে রাখবো, এটা তো খুব স্বাভাবিক। জি, তার অনেক সমর্থিত অনেক প্যানেলকে ধন্যবাদ, সে অনেক এগিয়ে ধন্যবাদ রাখবে। রাশেদ ভাই। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে প্রায় বলা যায়। আর সাইফ ভাই, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই যে আপনারা গণপরিষদ চাচ্ছেন, ধরুন গণপরিষদ হলো, গণপরিষদে আপনারা যে দাবিটির পক্ষে আছেন সেই দাবিটি জনগণ নালিফাই করে দিল, তখন আসলে আপনারা কি হতাশ হবেন নাকি কি করা উচিত হবে তখন আপনাদের? না, আমরা হতাশ হবো না। আমরা তো বারবার বলছি যে জনগণের কাছে যাওয়া উচিত। আমরা যে বললাম যে আমরা উঠানে যাচ্ছি, আমরা বিভিন্ন পদযাত্রা করছি, সেখানে তো আমরা জনগণের আকাঙ্ক্ষাগুলো দেখছি। আমরা চাচ্ছি যে জনগণের কাছে আমরা দিয়ে দিই। সেখানে যদি জনগণ না চায়, সেখানে তো তারা সমস্যা দুজন নেই। একটা বিষয়ে একমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে আগামীর কাজগুলো হওয়া উচিত। আপনি কি এই বিষয়ে একমত কিনা? নির্বাচিত সরকারের আগে আমি তো বললাম যে গণপরিষদ নির্বাচনটা ইম্পর্টেন্ট, এবং আমরা বলছি নতুন সংবিধানের কথা, যেই সংস্কারগুলোর কথা আসছে, প্রায় 70% যে সংস্কার যদি করতে হয়, মোটামুটি একটা নতুন সংবিধান রচনা করার শামিল। এবং ভাই অনেক সুন্দর করে কথাগুলো বললেন, কিন্তু ভাইয়ের দলের অনেক বড় বড় নেতারাই বলেছেন যে এইসব মৌলিক সংস্কারগুলো আমরা ক্ষমতাশীল করা থাকবে না যদি এই গভর্নমেন্ট করে, আর অন্য অনেকগুলোই আমরা মানি না। আপনি জানেন 19টি মৌলিক সংস্কারের মধ্যে 9টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো বোঝা যাচ্ছে যে বিএনপির যেই কাজগুলো করলে সুবিধা হবে সেগুলো রাখবে, যেগুলো করলে সুবিধা হবে না এই মুখে মুখে ধরেন একটা দুইটা দিয়ে সে বারবার বলছে যে আমরা তো এটা রাজি হয়েছি, আমরা তো মানছি। বাস্তবায়নের প্রক্রিয়া কি, বাস্তবায়ন কি আদৌ হবে কিনা, সেগুলো কিন্তু তাদের কোনো এখন পর্যন্ত যেরকম সংবাদ কিংবা এবং আরেকটা কথা ভাই বললেন, সরি জি। আরেকটা কথা বললো যে আসিফরা কেন চলাচ্ছেন। আসিফরা আসিফদের জায়গায় নিজেদের জায়গায় সেটা এখানে রিপ্রেজেন্ট করছে, এখানে এনসিপি রিপ্রেজেন্ট করছে না। আর কথাটা হচ্ছে যে সবকিছুতে তরুণরাই কেন সামনে থেকে থাকতে হবে, তাদের কি দায়িত্ব? তারা শুধু ইলেকশনটা চায়। রাশেদরা, তারপর নূররা হচ্ছে যে জাতীয় পার্টির কাছে মাইর খাবে, আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য রাস্তায় থাকবো। তাহলে তাদের কাজটাকে, তারা কি মানে ফলটা খাওয়ার জন্য বসে আছে? একটু আপনার কাছে যে বিষয়টি আমি এক জানতে মিনিটে চাই, একটা উত্তর দিতে পারি? কোনটা? ওই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। জি। আচ্ছা, দেখেন, সব কিন্তু আপনি এখন বাস্তবায়ন করতে পারবেন না, তবে অনেক কিছু বাস্তবায়ন করতে পারবেন। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মনে করেন যে এই সেটা তো কোর্টের রায়ে ফিরে না, এসেছে আসলে। ঠিক আছে, কিন্তু এই সরকারকে যদি আপনি ভেঙে দেন, আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আলোচনা করেন, দলগুলো না, এই মুহূর্তে তো তত্ত্বাবধায়ক সরকার করতে গেলে ওই যে আপনাকে বাস্তবায়ন আওয়ামী করতে গেলে- লীগের যারা নাকি সদস্য তাদেরকে ফিরিয়ে আনতে হবে। বাস্তবায়ন করতে গেলে তো আপনার এটাও লাগবে, এটা তো আছে, তাই না? সুতরাং সব আপনি চাইলেও বাস্তবায়ন করতে পারবেন না। এই মুহূর্তে যখন তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে যাবেন, তখন দেখবেন বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির, মানে কে হবে, কারা সরকারে আসবে। এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই সরকারে না থাকে, এই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। ধন্যবাদ সাইফ ভাই। আপনাকে আর আমি সর্বশেষ ডাকসু একটা নিয়ে- প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে না যে আসলে সেই দিকে সরকার কিংবা কেউ চিন্তা করছে। আপনাদের অবস্থান কি হবে? আর সেখানে যে অন্যান্য যেসব রাজনৈতিক দলরা আছে, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে অন্য রাজনৈতিক দল, আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এই জায়গা থেকে একরকম বার্তা বা আমরা একরকম মাঠে নামার একটা প্রস্তুতি আমাদের আছে, কারণ জনগণের আকাঙ্ক্ষাটা বাস্তবায়িত হইতে হবে। ধন্যবাদ। আর ডাকসু নিয়ে একটু যদি আমি 30 বলি সেকেন্ডে যে বলেন, জি। ডাকসু নিয়ে যেরকম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আগে যে জাতীয় ইলেকশনগুলোতে যেরকম টাকার ছড়াছড়ি, মাসেল পাওয়ার, এরকম একটা প্রভাব আমরা এইখানেও দেখতে পাচ্ছি ডাকসুতে। আমার একটা জুনিয়র বলছে যে ভাই কিছু টাকা দেন, আমরা নাজিরা বাজার একটু খাইতে যাবো। তো নাজিরা বাজার কেন্দ্রিক যে রাজনীতিটা হচ্ছে, এই বলয় থেকে আমাদের বের হইতে হবে। এবং আমি সবাইকে বলবো যে যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, সবাই যেন ভোটটা দিতে আসে। আবার নতুন করে যেন কোনো দল গেস্ট রুম, গণরুম, এই কালচারগুলো ফিরিয়ে না আনতে পারে মাদার পার্টির কথা মতো, সেটা মনে রাখতে হবে। এখানে শুধুমাত্র ব্যক্তি না, তারা যাদের সাথে রাজনীতিটা করছে তাদের কিন্তু প্রভাব আসে। জি সাইফ ভাই, আপনাকে ধন্যবাদ। মোশাররফ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ যে আপনারা কি শুধু ফল খাওয়ার জন্যই আছেন কিংবা ফল খাওয়ার জন্য বসে আছেন? না, এটা সাইফ মুস্তাফিজের এই কথাটা চরম একটা আপত্তিজনক কথা। আজকে দীর্ঘ 16টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে এই সর্বশেষ যে 5ই আগস্ট যে বিপ্লবটা সংগঠিত হয়েছে, যে বিজয়টা, এটার ভিতটা কে রচনা করেছে? এই মাঠটা চাষ কে করেছে? একদিনে কি তারা এটা তৈরি করে ফেলেছে 36 দিনের আন্দোলনে? এই ধরনের একটা
মানে ভিত তৈরি করে অহংকার নিয়ে তারা এই কথাটা বিল্ডিং প্রায় যদি বলে। 17 বছর নিয়ে বসে থাকেন তাহলে তো আসলে হবে না। তো কি হচ্ছে কি হয়? আপনি 17 বছর ধরে তো একটা আন্ডার কনস্ট্রাক্টেড আচ্ছা, বিল্ডিং আমরা নিয়ে একটু বসে বসে থাকেন। থাকি। আমরা তো বলতে দিন, জি। আমরা আজকে এই যে জুলাই যে আমাদের অভ্যুত্থান ভিতটা ঘটেছে হয়েও ভাই এখানে- দ্রুত যেরকম না 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 টেকনিক্যাল মানুষজন এইটা আছে, হলো বিএনপি তাদেরকে চাষ নিয়ে করা দ্রুত- জমিতে দ্রুত- আপনারা দ্রুত হঠাৎ বিল্ডিংটা করে করা ফসল হচ্ছে। বীজ ফেলে আপনারা মনে করলেন যে বিরাট গাছ না রোপণ ভাই, হয়ে এটা গেল। এরকম না। এইটা হলো আমি কি বলবো, এটা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয়। এই কথাটা প্রায় এনসিপি বলতে চেষ্টা করে যে তাদের 36 দিনের বাংলাদেশটাকে তারা না না এই ভাই, পর্যায়ে 36 নিয়ে দিনে না, নূর রাশেদ আমরা কেউ 36 দিন আসে এটা 36 দিনে এটা মনে করে আপনারা তারা। এরকম করে ছোট করে বড় না এইটা আসলে, এনসিপির বক্তব্য, এটা না, না, বোঝা না, যায়। না, এটা- এনসিপির এটা- বক্তব্য এটা বোঝা যায়। গণঅভ্যুত্থান তাইলে সবার- বিএনপির এই যে সবার 3000 ভূমিকা লোককে আছে। গুম হয়েছে, এই বিএনপি তরুণদেরকে খালেদা কোনোভাবে জিয়া accept তারেক করতে রহমান, পারে না। আমরা তারা জেল যে গেলে আসলে জেল কি কোনো কোনো জায়গায় মূল্য নাই নেতৃত্ব বাংলাদেশে? দিয়েছে, এই যে এটা বিতর্ক আপনারা চলতে মানতেই থাকলে পারেন কি না। আসলে অরাজকতার সংখ্যা না বাড়বে না না কমবে? এইটা এই সংকীর্ণতাকে বেরিয়ে যেতে হবে এনসিপি কে। তারা প্রায় কথা বলে যে 36 দিনে না, তারা ভাই আপনারা বিপ্লব বেরোন, আপনারা যে সংগঠিত করে বলছেন যে ফেলেছে। আমাদের কোনো রকম ফাউন্ডেশন নেই, কিছু নেই, এমনি নাই তো। তত্তর করে বড় হচ্ছে। এখন পর্যন্ত ভাই, কে 1 বলছে বছর ভাই? হয়ে গেল এনসিপি এখন পর্যন্ত কমিটি NCP পর্যন্ত ভাই, করতে পারে NCP নাই। যারা মানুষজন এরা আজকে আসে নাই তো, 36 দিন আসে নাই তো, 10 বছর ধরে এদের আন্দোলন সংগ্রাম আছে। জি মোশাররফ ভাই, আপনি যদি শেষ করতেন একটু যে আমি যে কথাটুকু বলবো আজকে আপনি সর্বশেষ আমি বলবো ডাকসু নির্বাচনে রাশেদ চমৎকার একটি কথা বলেছে। আমরা আহ্বান জানাবো ছাত্র সমাজের কাছে যারা আন্দোলন সংগ্রামে সাধারণ ছাত্রদের পাশে ছিল, বিশেষ করে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে যাদের সক্রিয় ভূমিকা ছিল তাদেরকে ভোট দেওয়া উচিত। এমন কোন প্রার্থীকে বিজয়ী করা উচিত না যেটা বাংলাদেশকে আগামী দিনে বিরাট মূল্য দিতে হয়। যে অনেক ধন্যবাদ মোশাররফ ভাই আপনাকে, রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাইফ মুস্তাফিজ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা প্রত্যাশা করি যে এই অরাজকতার সংখ্যা এখন বাংলাদেশে কিংবা বাংলাদেশ যে সংকটের মধ্যে আছে বলে বিভিন্নজন ধারণা করছেন, এই সংকট থেকে উত্তরণ রাজনৈতিক দলগুলো একমত হবে এবং তাদের যে এই ঐক্যমতের ভিত্তিতে আগামীতে এই সংকট কিংবা সংখ্যা কাটিয়ে সত্যিকারের যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।